নমস্কার, এডুকেশন অনলাইনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বেশ ভালো আছো নিশ্চয়ই, অনেকটাই প্রিপেয়ার হয়ে গিয়েছো এডুকেশন অনলাইন অনুষ্ঠানে। দীর্ঘ সময় ধরে তোমাদের সাথে আমরা রয়েছি এবং বিভিন্ন এখানে শিক্ষক শিক্ষিকাদের আমরা নিয়ে আসছি। একদম হট সিটে তারা বসে তোমাদেরকে তোমাদের সাবজেক্ট অনুসারে তারা এগিয়েছেন, বিভিন্ন সম্ভাব্য প্রশ্নাবলী তোমাদের সামনে তুলে ধরেছেন এবং বুঝিয়েছেন ঠিক কিভাবে তোমরা উত্তর দেবে, কতটা ওয়ার্ড লিমিটেশনের মধ্যে উত্তর দেবে, কিভাবে নাম্বার ক্যারি করতে হবে, কিভাবে কনসেন্ট্রেট করতে হবে অধ্যাবসায়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমরা গাইডলাইন্স পেয়েছো, ডেফিনেটলি তোমরা জানিয়েছো আমাদেরকে। বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা করে থাকি এডুকেশন অনলাইনে। আজকে রয়েছে কিন্তু বাংলা ব্যাকরণ অষ্টম শ্রেণীর জন্য ক্লাস 8 অষ্টম শ্রেণীর জন্য বাংলা ব্যাকরণ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী, নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দিরের শিক্ষিকা। ধন্যবাদ জানাবো দিদিকে আবার এখানে আসার জন্য। আপনারা এবং তোমরা রয়েছে সরাসরি। আজকে যা বোঝাচ্ছেন ম্যাডাম সেইটা ভালো করে বোঝো এবং কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো 6292242339, 6292242340। সরাসরি এই ফোন নাম্বারে তোমরা তোমাদের প্রশ্ন রাখতেই পারো। ম্যাডামকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমি অনেক মানে কৃতজ্ঞতা জানাই এই চ্যানেলটাকে যে আমাকে অনেকবার আনা হয়েছে এবং আমি খুব খুশি তোমাদের পড়াতে পেরে। তোমরা ঘরে বসে থেকে যে আমার মাধ্যমে যে কিছুটা পড়তে পারলে আমি খুব খুশি এবং আমি নিজেও সমৃদ্ধ হয়েছি বলে মনে করছি। সঞ্চালিকাকেও আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, ক্লাস 8 আজকে আমি তোমাদের ব্যাকরণ পড়াবো। তোমাদের ব্যাকরণে আগে একবার আমি বোধহয় সন্ধি পড়িয়ে গিয়েছিলাম আমার যতদূর মনে হচ্ছে। আজকে আমি পড়াবো তোমাদের দল। আজকে আমি তোমাদের দল পড়াবো। তাহলে তোমাদের মনে হতে পারে যে দলটা কি জিনিস। দল হচ্ছে, ধরো আমরা একটা বাক্য বলি তো, যে কোনো একটা, ধরো আমি স্কুলে যাব, আমি ভাত খাবো, আমি যাই বলি না কেন আমরা কিন্তু হুড় করে কিছু বলি না। আমরা কি করি, থেমে 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 বলি। এই যখনই আমরা থেমে বাক্যটা যেরকম বলি, সেরকম বাক্য যে শব্দগুলো দিয়ে হচ্ছে সেগুলোকেও কিন্তু আমরা একবারে এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না। আমরা একবারে এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না। তাহলে বাক্যটা যখন আমরা যে শব্দটাকে আমরা এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি না, সেটাকে যেটুকু শ্বাসবায়ু, আমি তোমাদের বলছি যে কোনো শব্দ উচ্চারণ করতে গেলে ধ্বনি বর্ণ তো একদম করতেই হবে। ধ্বনি হচ্ছে আমাদের শ্বাসবায়ুর স্বল্পতম প্রয়াসে আমরা যা সহজেই উচ্চারণ করি সেটা ধ্বনি। ধ্বনিকে লিখলে হয় বর্ণ। এটা আমি একাধিকবার আগের ক্লাসেও বলেছি, এখনও বলছি। তাহলে সেই ধ্বনি বা বর্ণ দিয়ে যখন শব্দটা তৈরি হচ্ছে, একটা শব্দ আমরা উচ্চারণ করতে গেলে আমাদের কিছুটা শ্বাসবায়ু প্রথমে লাগছে, কিছুটা তারপরে শেষে লাগছে। ওই যে ভাগ হয়ে যাচ্ছে, শ্বাসবায়ুটার যে ভাগ হয়ে যাচ্ছে, সেটাকেই আমরা বলি কি দল। তোমরা যেটা ইংলিশে বলো সিলেবল, তোমরা বলো না সিলেবল ভাগ করে আমরা উচ্চারণ করছি, তার মানে কি ওই দলটা আমরা ভাগ করে দিচ্ছি। যেমন ধরো, তাহলে আমি যদি বলি যে দল, তোমরা দল বললে কি লিখবে, যে আমরা কোনো একটা শব্দকে যখন ভেঙে ভেঙে উচ্চারণ করি, তাহলে শব্দকে ভেঙে উচ্চারণ করাকে দল বলে। ঠিক আছে, দল বলে। তাহলে আমি এই যে শব্দকে ভেঙে মানে কি টুকরো টুকরো করে দেয়া না, আমি একটা শব্দ উচ্চারণ করব। সেই শব্দটা উচ্চারণ করতে গিয়ে দেখো আমি কিরকম থামছি। কথাটা হচ্ছে কি সংগ্রাম, আমি কি বলছি, কথাটা হচ্ছে সংগ্রাম। তাহলে সং বলে আমাকে কিন্তু থামতে হচ্ছে, সং, তারপর আমি কি বলছি, গ্রাম। তাহলে এই যে সঙ্গে একটু নিঃশ্বাস নিচ্ছ, গ্রামে একটু নিঃশ্বাস নিচ্ছ, এই সং আর গ্রামের মধ্যে যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটাকে হচ্ছে দল বলছি। সংটা একটা অংশ, একটা শব্দের সংগ্রাম শব্দটার একটা অংশ হচ্ছে সং, আরেকটা অংশ হচ্ছে গ্রাম। এটাই হচ্ছে আমাদের শব্দকে ভেঙে উচ্চারণ করা, যেটাকে আমরা কি বলছি, দল বলছি। সেটাকে আমরা কি বলছি, দল। এবার একটা জিনিস দেখো, এই দল আমি যে বলছি, সেই দলটা উচ্চারণ করতে গেলে এই সংগ্রাম কথাটাই যে আমি বললাম, সেখানে কি হচ্ছে, আমি থেমে পড়ছি। দুটো জায়গায় দুরকমভাবে থামছি। একটা হচ্ছে সঙ্গে থামছি, একটা হচ্ছে গ্রামে থামছি। তাহলে এই উচ্চারণের ভিত্তিতে আমরা কিভাবে উচ্চারিত করছি শব্দটাকে, সেই ভিত্তিতে আমরা দলকে দুটো ভাগে
ভাগ করছি। আমি তোমাদের আগেও বলেছি যে ধ্বনি বা বর্ণ, কি বলেছি বলো? ধ্বনি বা বর্ণ হচ্ছে দুই প্রকার। আমি তাহলে একটু আগে একবার লিখে দেখাই যে দল বোঝানোর আগে, দলকে ভাগ করার আগে আমি কি বলেছি। ধরো আমি বর্ণই বলছি। বর্ণ কি আমরা দুই প্রকার বলেছি, একটা বলেছি কি স্বরবর্ণ, আর একটা বলেছি কি ব্যঞ্জন বর্ণ। এই দুটো আমি বলেছি। বা এখানে যদি বড় ধ্বনিও লেখো তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, এই দুটো আমি ধ্বনি বলেছি। তাহলে স্বরবর্ণটা কি? যে একেবারে উচ্চারণের ব্যাপারে স্বাধীন, যে লেখার ব্যাপারে স্বাধীন। তার মানে যতদূর আমি তোমাদের প্রথম থেকে একই কথা বলে এসেছি, বড় বড় করে উচ্চারণ করো, শ্বাস নিয়ে নিয়ে উচ্চারণ করো, দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোথায় গিয়ে দাঁড়িয়ে পড়েছো। যতদূরই বলছো, যতদূরই বলছো, এটার মধ্যে আর অন্য কেউ আসছে না। কিন্তু তাহলে আমি কি বলেছি, এগুলো সব হচ্ছে কি স্বরবর্ণ। কিন্তু যখন আমরা খ উচ্চারণ করছি, কয়ের সঙ্গে কে আসছে? কয়ের সঙ্গে আসছে তাই তো? তাহলে এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ বলা হচ্ছে এটাকে। যখন যে বর্ণটা স্বরবর্ণের ছাড়া উচ্চারিত হতে পারছে না, সেটাকে আমরা কি বলছি? ব্যঞ্জন বর্ণ বলছি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো যতদূর উচ্চারণ করো শেষে গিয়ে আসছে, কিন্তু তুমি এর শেষে কিন্তু কাউকে পাচ্ছ না, এর শেষে কাউকে পাচ্ছ না। তাহলে এই বর্ণের ভিত্তিতে আমরা কি করছি? বর্ণ বা ধ্বনির ভিত্তিতে আমরা দল করেছি। তাহলে দল করতে গেলে সেই দলকেও কিন্তু আমরা দুভাগে ভাগ করছি। দলকে আমরা কয় ভাগে ভাগ করছি? একটা হচ্ছে মুক্ত দল, একটা কি বলবো মুক্ত দল, আর একটা হচ্ছে রুদ্ধ দল। কি বললাম? মুক্ত দল আর রুদ্ধ দল। মুক্ত মানে কি? ওই স্বরবর্ণ। মুক্ত মানে কি? তোমরা বোঝার জন্য, বোঝার সুবিধার জন্য মনে রাখবে মুক্ত দল হচ্ছে স্বরবর্ণ আর রুদ্ধ দল হচ্ছে ব্যঞ্জন বর্ণ। মানে ক খটাকে মাথায় খেলাও, আর ক খ। তোমাদের অত স্বর ব্যঞ্জন তখন হয়তো মাথায় থাকবে না, ছোট মানুষ তো তোমরা, তাই তোমরা ক খ এই দুটোকে মাথায় রাখলেই তোমরা দেখতে পাবে তোমরা বুঝতে পারছো দল সম্বন্ধে তোমাদের আর কিছু আটকাচ্ছে না। তাহলে এই যে মুক্ত দল, মুক্ত দল বলতে আমি কি বললাম? যেটার শেষে স্বরবর্ণ থাকবে সেটা হচ্ছে মুক্ত দল, তাই তো? আরেকটা বলেছি কি রুদ্ধ দল, তার শেষে কি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। যেমন আমি যদি তোমাদের বলি, একটা উদাহরণ দিই, বোঝা পড়া। কি উদাহরণ দিলাম? বোঝা পড়া। এবার এই বোঝা পড়াটা তোমরা বলতে পারো ম্যাডাম আমাদের এই বোঝা পড়ার মধ্যে কোথায় আমরা নিঃশ্বাস নিচ্ছি? দেখো গোটাটাতেই আমরা নিঃশ্বাস নিচ্ছি। কিরকম করে নিঃশ্বাস নিচ্ছি? ঝা প রা। আমার সঙ্গে সঙ্গে তোমরা ক্যামেরার ওপাশে যারা আছো, আমি যেভাবে পড়াচ্ছি আমার সঙ্গে সঙ্গে একবার করে একটু উচ্চারণ করো, দেখবে তোমরাও বুঝতে পারছো। ঝা প রা। সবে কি ওটা কি স্বরবর্ণ, ঝা। আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য ঠিক এটা লিখে লিখে পড়াচ্ছি। ঝা প রা। দেখো তো এখানে কোথাও কোনো ব্যঞ্জন বর্ণ পাচ্ছ কি? ব্যঞ্জন বর্ণ পাচ্ছ? সব স্বরবর্ণ। তাহলে যে দল, তাহলে খুব সুবিধা হচ্ছে। দেখো ডেফিনেশনটা এবার বুঝে নিতে। এবার আমি যদি তোমাদের বলি মুক্ত দল কাকে বলে, তোমরা দেখবে গড় গড় করে বলতে পারছো বা লিখতে পারছো। আমার সঙ্গে সঙ্গে ও পাশে বসে বসে বলো, তাহলে দেখবে তোমরা বুঝতে পারছো। কি বললাম? মুক্ত দল। মুক্ত দল কি? মুক্ত দল হচ্ছে যে শব্দগুলো উচ্চারণের সময় পেছনে স্বরবর্ণের উচ্চারণ ঘটে, যে শব্দগুলো উচ্চারণের সময় শেষে স্বরবর্ণ বা স্বরধ্বনির আমরা প্রভাব দেখতে পাই, তাকে আমরা কি বলি? মুক্ত দল। যেমন আমি তোমাদের বুঝিয়েছি। তাহলে শব্দের শেষে কি বললাম বলো? শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হবে, উচ্চারিত হবে, তবেই সেটা কি হবে? মুক্ত দল। যেমন হচ্ছে বোঝা পড়া। আমি একটা উদাহরণ দিলাম, বোঝা পড়া। ঝা প রা। তোমরা দেখো এইভাবে তোমরা
আমরা আরেকটা কি বলতে পারছি, আরেকটা আমরা বলতে পারছি ধরো তরবারি। কি বললাম? তরবারি। তাহলে তোমরা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করো, বা রি। তয়ের সঙ্গে কি এলো? র, আসলো, বা আসলো, রি রস্যই আসলো। তাহলে সব স্বরবর্ণ দেখো বা স্বরধ্বনি দেখো পিছনে, তরবারি। এগুলো উচ্চারণ করতে একটুও তোমাদের কোথাও আটকাচ্ছে না, সেটা হচ্ছে মুক্ত দল। এবার আমি চলে যাব, তোমরা দুটো দলের পার্থক্য এক্ষুনি বুঝে যাবে। যদি আমি রুদ্ধ দল বলি তখনই আমরা বুঝে যাব কি যে মুক্ত দল আর রুদ্ধ দল উচ্চারণের মধ্যেই আমাদের কত মানে পার্থক্য। তাহলে দুটো দলের ডেফিনেশন দিতেও দেখবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে আমি কি বলবো? রুদ্ধ দল। যে শব্দটা বা যে শব্দটাকে আমরা ভাঙবো যখন, তখন সেই শব্দের শেষে, সেই শব্দটার শেষে প্রত্যেকটা মানে সেই দলটার শেষে ব্যঞ্জন ধ্বনি থাকবে, তখনই আমরা তাকে কি বলবো? যে রুদ্ধ দল। যেমন আমি কথাটা কি বলছি? সংগ্রাম। আমি তোমাদের আগেই বলেছি সংগ্রাম, কথাটা হচ্ছে সংগ্রাম। তোমরা দুভাবে লিখতে পারো, একটা হচ্ছে সংগ্রাম বা লিখতে পারো সংগ্রাম। দেখো গ্রাম, সং থেমে যেতে হচ্ছে, কোথাও আ কিচ্ছু আসছে না, সং বলে তোমাকে গলাটা আটকে দিতে হচ্ছে। গ্রাম বলেও কি হচ্ছে? গলাটাকে আটকে দিতে হচ্ছে। তাহলে এই যে একটা আমি দেখো নৌকার মতো চিহ্ন দিলাম নিচে, দেখেছো? একটা নৌকার মতো চিহ্ন দিচ্ছি, এইখানেই এসে আমার একবার করে নিঃশ্বাসটা আটকে যাচ্ছে। সঙ্গে আটকাচ্ছে, গ্রামে আটকাচ্ছে। তাহলে সঙ্গে যখন আটকে যাচ্ছে আমি আর এগোতে পারছি না, গ্রামে যখন আটকে যাচ্ছে আর এগোতে পারছি না, তাহলে সংগ্রাম এই গোটাটাই হচ্ছে রুদ্ধ দল, গোটাটাই হচ্ছে রুদ্ধ দল। তোমরা এই দলটাকে আরও ভালো করে শেখার জন্য যেটা করবে সেটা হচ্ছে এখানে একটা মাত্রা দেবে, মানে এখানে একটা মাত্রা দেবে, এখানে আরেকটা মাত্রা দেবে। দেখো একটা মাত্রার মধ্যে ঢোকাতে হচ্ছে আমাকে এই নৌকো চিহ্নটা দিয়ে, কিন্তু আমি যখন বোঝা পড়া কথাটা লিখেছিলাম তখন ঝা পড়া এক 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 আলাদা 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 গেছিল। কিন্তু যেই আমি রাম বলছি তখনই আমার কি হচ্ছে? দুটো দল হচ্ছে, এই সঙ্গে একটা দল হচ্ছে, গ্রামে একটা দল হচ্ছে। কিন্তু এখানে দেখো ঝা পড়া সব কটাই মুক্ত দল, সব কটাই মুক্ত দল। আর এখানে দুটো দল আছে, ভাগ করেছি আমি, তাই সেটা হচ্ছে রুদ্ধ দল। বোঝা আমার মনে হয় অনেকটাই সম্ভবপর হলো তোমাদের জন্য, অনেকটা সুবিধে হয়েছে। যত সুন্দরভাবে ব্যাকরণ অনেক সময় ছেলেমেয়েরা ভয় পায়, তোমরা ভয় পাও যে বাংলা ব্যাকরণ ওরে বাবা কি করে করব, কিন্তু যেভাবে ইন্দ্রাণী ম্যাডাম বলছেন সেভাবে তোমাদের বোঝা খুব সহজ। এটা বোধহয় আমাদের দরকার, যে কোনো ছেলেমেয়েদের ইন্টারেস্টটা বাড়ানো। আসলে উচ্চারণটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি প্রতিটা ক্লাসেই বলি উচ্চারণ যেভাবে করবে না সেইভাবে তার এইগুলো কোনো ব্যাপারই লাগবে না। অনেকে বানান ভুল করো শুধু উচ্চারণে ভুলের জন্য, একদম একদম এটা একটু খেয়াল রাখা খুব দরকার, যেটা ম্যাডাম বলছেন একটু খেয়াল করো, মুখ খুলে উচ্চারণ করার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে বোঝাতে পারছি। সংগ্রাম, দেখো তোমাদেরই গলাটা আটকে যাচ্ছে, সং বলেই গলাটা আটকে দিচ্ছ, নিঃশ্বাসটাও আটকে যাচ্ছে, গ্রাম বলেও গলাটা আটকে দিচ্ছ, নিঃশ্বাসটা আটকে যাচ্ছে। আবার বোঝাপড়ার ক্ষেত্রে বোঝাপড়া এইরকম তোমাদের আসবে প্রশ্ন যেটা আসবে তোমরা একটু খাতায় লিখে নিতে পারো। সেটা হচ্ছে যে দল কাকে বলে, দল কয় প্রকার, কি কি দলগুলোর উদাহরণ দাও। তোমরা একদম চোখ বন্ধ করে আজ আমি যেটুকুনি বললাম, যেটুকুনি বোঝালাম সেটুকুনি তোমরা করে যাবে। আর তোমাদের যে বই আছে, পাঠ্য বই বা তোমাদের যে ব্যাকরণ বই আছে, সেখানে দেখবে বিভিন্ন রকম দলের উদাহরণ দেওয়া আছে। ধরো আমি কয়েকটা বলে যাচ্ছি, একটা তো আলয় বলছি, আলয়। তোমরা দেখো আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করলে কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। আয় এসে থামছি, লয়তে এসে থেমে যাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে দেখো,
কি হচ্ছে মুক্ত দল, তাই তো, মুক্ত দল। আর লয়, লয় হচ্ছে রুদ্ধ দল। তাহলে তোমরা কিরকম করে এটাকে, যদি তোমাদের বলে যে আলয়ের দল বিশ্লেষণ করো, তোমরা কি বলবে? আলয় কথাটা লিখবে, এই ঠিক বোর্ডে আমি যা করছি তোমরা খাতায় করো, সঙ্গে সঙ্গে বলো, প্রয়োজন হলে আমাকে জিজ্ঞাসা করো, আমি আবারও তোমাদের বোঝার সুবিধার জন্য বলবো। দেখো আ লয়, আয় এসে আমি যত দূর যাচ্ছি তাহলে এটা হচ্ছে মুক্ত দল। তাহলে তোমরা উত্তরটা কি করে লিখবে? তোমাদের যদি বলে আলয়ের দল বিশ্লেষণ করো, তোমরা সঙ্গে সঙ্গে এইটা লিখেই কি বলবে? যে আলয়ে হচ্ছে দুটি দল আছে, দুটি দল আছে, একটি মুক্ত দল, দুই হচ্ছে একটি রুদ্ধ দল, একটি রুদ্ধ দল। এই হবে তোমাদের উত্তর। এই উত্তরটুকু লিখলে একটা নাম্বারও তোমাদের কেউ কাটতে পারবে না। এই উত্তরটুকু লিখলে একটা নাম্বারও তোমাদের কেউ কাটতে পারবে না। আচ্ছা, পরে একটা আমি যাচ্ছি, ধরো হাহাকার, পরে আরেকটা আমি যাচ্ছি হাহাকার। কি বলছি? হাহাকার। হাহাকার কথাটা দেখো, হাহাকার, কারে এসে আমি কার বলছি কি, বলতে পারছি কি? হাহাকার না, হাহাকার। তাহলে এসছে, এসছে, কার, সেখানে কি এসে দাঁড়িয়ে গেল? রয়ে এসে আমি থেমে গেলাম। তাহলে এখানে তোমরা কি বলবে? তিনটি দল, দুটি মুক্ত, দেখতে পাচ্ছ দুটি মুক্ত আর একটা, তাহলে 1 2 3 করো, 3 1 2 3, 3 করলে 1 2, দুটো হচ্ছে মুক্ত দল আর একটি রুদ্ধ দল, একটি রুদ্ধ দল। বোঝাতে পারলাম? বুঝতে পারলে তোমরা? নিশ্চয়ই আশা করি আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করো। আরও 2-1টা উদাহরণ দিচ্ছি, তাহলে দেখবে তোমাদের দলটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যদি আমি বলি রান্নাঘর, রান্নাঘর, কি হচ্ছে? রান্না ঘর, তাই তো, রান না ঘর। সবসময় একটা জিনিস মনে রাখবে, যেই দেখবে রুদ্ধ দল এরকম একটা সাইন নিচে দিয়ে দেবে, তার মানে ওই দুটো মিলে একটা দল। রান না ঘর, তাহলে কি হচ্ছে? তোমরা লিখবে তিনটি দল, একটা হচ্ছে একটি মুক্ত আর দুটি যুক্ত, রুদ্ধ। বলো, আর তো আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধা থাকলো না। আমি যেভাবে বোঝালাম এইরকম অজস্র উদাহরণ আছে, যে উদাহরণগুলো তোমাদের আমি আরেকটা দেখিয়ে দিই, ব্যাস দিয়ে আমি পরের টপিকটায় চলে যেতে চাইছি, কারণ দলের মধ্যে এর চেয়ে বেশি আর কিছু নেই। আচ্ছা, ধরো আমি যদি বলি বিধাতা, কি বলি? বিধাতা, তা উচ্চারণ করো, তা। তাহলে তিনটি দল, তিনটি মুক্ত দল। কেন? পেছনে সব স্বরবর্ণ আছে। আশা করি দল তোমাদের এখানেই, এইটুকু বুঝলেই দলের ভাগের সবটুকু বুঝতে পারবে। তোমাদের যদি এই দল বিভক্তিকরণের উপর কোনো প্রশ্ন থাকে, যে আরও কিছু তোমরা জানতে চাও, তা সেক্ষেত্রে তোমরা এই মুহূর্তে স্টুডিওতে যেহেতু অনুষ্ঠান চলছে, একদম সরাসরি তোমরা দেখছো, ফোন করতে পারো আমাদের সরাসরি নাম্বারে প্রশ্ন থাকলে 629223242339, 6292242340। দুটো নাম্বার দেখো স্ক্রিনে, এখন সরাসরি কথা বলতে বলে যাচ্ছে, এই নাম্বারে ফোন করে ইন্দ্রাণী ম্যামের সঙ্গে তোমরা কথা বলতে পারো। আমরা পরের টপিকে যাব। হ্যাঁ, পরের টপিকে আমি যাচ্ছি। আমি এখন পড়াবো তোমাদের ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তনের কারণ,
ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা। দেখো, দল পড়াতে গিয়ে আমি ধ্বনিবর্ণ কথাটা তো বললাম তো। তাহলে আমরা শ্বাসযন্ত্রের স্বল্পতম, বাকযন্ত্রের এবং শ্বাসযন্ত্রের শ্বাসবায়ুর স্বল্পতম প্রয়াসে আমরা যা উচ্চারণ করি, শ্বাসবায়ুর স্বল্পতম প্রয়াসে আমরা যা উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি। আমি বলেছি অ, আ, হ্রস্বই দীর্ঘই, তারপরে তোমার ক, খ সবই হচ্ছে ধ্বনির মধ্যে পড়ে। এবার দেখো, একটা মজার ব্যাপার আছে। এই যে আমাদের ভাষাটা কি? আমরা মনের ভাব যেভাবে প্রকাশ করি সেটা হচ্ছে ভাষা। এই ভাষাটা কিন্তু পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? আমরা বাংলা যখন উচ্চারণ করি তখন সেই উচ্চারণের মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের যে মূল ধ্বনিগুলো প্রায় না বদলে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এই পরিবর্তনটা বা রূপান্তরটা যে হয় তার কিছু কারণ আছে। পরিবর্তন বা রূপান্তরের কিছু কারণ আছে। এই আমরা কিছু শব্দকে উচ্চারণ যখন করি, সেই উচ্চারণটাকে সহজ করে উচ্চারণ করার, আমরা অনেকেই না রিক্সা কথাটা বলতে পারি না, রিস্কা। আমরা আগে স বলি। হ্যাঁ, স্কুল না বলে অনেকেই বলি স্কুল যাচ্ছি, স্কুল, স্টেশন, এই কোথায় যাচ্ছিস রে? স্টেশনে যাচ্ছি। হ্যাঁ, এই যে কথাগুলো আমরা কি করি, একটা করে ধ্বনিকে নিয়ে আসি। কথাটা হচ্ছে অলাবু। আমরা না সেটা অনেক সময় তাড়াতাড়িতে ভীষণ ফাস্ট উচ্চারণ করে যে এই আজকে না আমাদের লাউয়ের তরকারি হয়েছে, কথাটা অলাবু, কিন্তু আমরা উচ্চারণ করছি লাউ। তাহলে এই যে আমাদের উচ্চারণের প্রবণতা, আমাদের উচ্চারণের কখনো দ্রুততা, কখনো আমাদের উচ্চারণের ধীরতা, মানে উচ্চারণটাকে বেশ সুন্দর করে করব, কিংবা ধরো কোনো কবিতা গান আমরা করছি তখন একটা যুক্ত অক্ষরকে আমরা ভেঙে ফেলছি। এই রকম বিভিন্ন কারণে আমরা কি করছি, প্রত্যেকটা মুহূর্তে ভাষাটাকে সহজ করে একটা সৃষ্টি করার চেষ্টা করছি। ফলত আমরা কি দেখছি যে কখনো ধ্বনি আসছে, কখনো ধ্বনি চলে যাচ্ছে, কখনো ধ্বনি ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। এই যে ধ্বনি, এই ধ্বনির এই পরিবর্তন এর ধারাটাই হচ্ছে ধ্বনি পরিবর্তন নামে পরিচিত হচ্ছে। এবং এই ধ্বনি পরিবর্তনটা যে সেভাবে হয় না, বেশ কিছু এর মধ্যে রীতি আছে। রীতি মানে নিয়ম আছে। দেখো, আমাদের এই গোটা জগৎটা না নিয়মের মধ্যে। ধরো আমার 80 বছর সাপোজ বয়স, আমি সকাল 4টের সময় উঠে পড়তে বসে গেলাম, সেটা কি সম্ভব? আর তোমরা সব এই 15-16 বছর তোমরা সকালবেলায় 10টা পর্যন্ত ঘুমোচ্ছ, সেটা তো রীতি নয়, সেটা তো ধারা নয়। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এখন যদি আমি এই বয়সে দাঁড়িয়ে হঠাৎ করে স্কার্ট ব্লাউজ পরে স্কুলে 10টার মধ্যে ঢুকি, লোকে হাসবে, কারণ আমি সেই রীতিটার বাইরের লোক। কিন্তু দেখা গেল তুমি আমারই কাপড় চোপড় পরে 11টার সময় যাচ্ছ, গিয়ে দুলতে ঢুকছো, না আমি এখন ক্লাস নিতে এসেছি, সেটা কিন্তু সম্ভব নয়। তাহলে এই যে ধারা, একটা রীতি, তাহলে ধ্বনি পরিবর্তনেরও কিছু রীতি আছে। তাহলে ধ্বনি পরিবর্তনের যে রীতিগুলো আছে সেখানে আমি কি বলেছি, কিছু ধ্বনি চলে আসে, কিছু ধ্বনি লুপ্ত হয়ে যায়। তাহলে আমি ধ্বনি পরিবর্তনের যদি ধারাটাকে 3টে ভাগে ভাগ করি, ধ্বনি পরিবর্তনের ধারাটাকে আমি 3টে ভাগে ভাগ করছি, কারণ বা ধারাটাকে। তাহলে ধ্বনি পরিবর্তনের কি বললাম বলো? ধ্বনি পরিবর্তনের ধারা ও কারণ 3টে ভাগে আমি ভাগ করে দিচ্ছি, কেমন? তোমাদের বোঝানোর সুবিধার জন্য। প্রথমে আমি কি বলছি, যে ধ্বনির আগমন, তারপরে কি বলছি, ধ্বনির লোপ, আরেকটা কি বলছি, ধ্বনির রূপান্তর। আস্তে আস্তে বোঝো, দেখবে কোনো ব্যাপার নেই, খুব তাড়াতাড়ি বুঝে যাবে। প্রথমে হচ্ছে ধ্বনির আগমনটা নিয়ে কথা বলছি। আমরা উচ্চারণের সুবিধার জন্য বা ধরো কোনো গান বা কবিতা, এগুলোতে সৌন্দর্য আনব, সেই সৌন্দর্যের জন্য কোনো যুক্ত ব্যঞ্জনকে হঠাৎ করে ভেঙে ফেলছি, হঠাৎ করে কি করছি, ভেঙে ফেলছি।
ভেঙে সেটাকে সহজ করে বলছি, সেই রীতিটাকে আমি বলছি কি স্বরভক্তি বা বিপ্রকর্ষ। তাহলে এই যে ধ্বনির আগমন, এটাকে আমি আবার ভাগ করছি। কিরকম করে ভাগ করছি? একটা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ, আরেকটা আমি কি বলছি স্বরাগম বা বর্ণাগম। আগে এটা বোঝো, আগে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বোঝো, ঠিক আছে? ধ্বনির আগমনের মধ্যে যেটা পড়ছে সেটাকে আগমন, আগমন, এটার মধ্যে আমি কি বলছি দুটোকে ভাগ করছি। একটা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ, আর একটা হচ্ছে স্বরাগম বা বর্ণাগম। আমি স্বরভক্তিটা নিয়ে আগে বলি। তাহলে যেটা বলেছি যে উচ্চারণের সুবিধার জন্য আমি কি করছি, একটা ধ্বনিকে আমি ভেঙে দিচ্ছি, বা কোনো কবিতায় সৌন্দর্য আনার জন্য আমি ভেঙে দিচ্ছি। তাহলে এটাকে আমি বলছি স্বরভক্তি। যেমন যতনে রতন রাখো, কথাটা হচ্ছে যত্ন, আমি কি বললাম যতন। কথাটা হচ্ছে রত্ন, আমি কি বললাম রতন। বোঝার চেষ্টা করো। যত্ন এটা একটা যুক্ত ব্যঞ্জন, রত্ন একটা যুক্ত ব্যঞ্জন, আমি সৌন্দর্য আনছি। এই যে তয়ের নিচে যে নটা আছে এটাকে আমি ভেঙেছি, দেখো যত্ন, কথাটাকে ভাগ করছি যতন, রত্ন, রতন। বোঝাতে পারলাম কিনা বলো? তাহলে এটা হচ্ছে তোমার ধ্বনির আসছে, সেটা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ হচ্ছে। বোঝাতে পারলাম? স্বরভক্তি বা বিপ্রকর্ষ হচ্ছে। আবার দেখো, আবার আমি বলছি স্বরাগম বা বর্ণাগম। স্বরাগম বা বর্ণাগম আমি কি বলছি, ওই একই উচ্চারণের সুবিধার জন্য তুমি কি করছো, শব্দের প্রথমে, মাঝখানে বা শেষে, শব্দের প্রথমে, মাঝখানে বা শেষে তুমি কি করছো, কিছু ধ্বনিকে আনছো, কিছু ধ্বনিকে আনছো। যেমন ধরো কথাটা হচ্ছে, তাহলে আমি আশা করি তোমরা স্বরভক্তিটা বুঝেছো। স্বরভক্তিটা বুঝেছো কিনা আমাকে তোমরা যদি প্রশ্ন থাকে প্রশ্ন করো। আমি আবারও বলে দিচ্ছি যে কোনো যুক্ত ব্যঞ্জনকে আমরা উচ্চারণের সুবিধার জন্য যখন ভেঙে ফেলবো, তখন আমরা দিয়ে নতুন শব্দকে আনবো, বা নতুন ধ্বনিকে আনবো, নতুন ধ্বনিকে বা নতুন বর্ণকে আনবো, তখন আমরা তাকে কি বলছি, যে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যেমন যত্ন যতন, রত্ন রতন, মুছে দিচ্ছি এটা দিয়ে। আমি আরেকটা বলেছিলাম যে ধ্বনির আগমনের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে স্বরাগম বা বর্ণাগম। কি বলেছি? স্বরাগম বা বর্ণাগম। স্বরাগম বা বর্ণাগম। স্বর যোগ আগম, স্বর যোগ আগম, আগম মানে আগমন, স্বরের আগমন হচ্ছে। বর্ণ যোগ আগম, তোমরা দেখো সন্ধিও শিখিয়ে দিলাম, বর্ণের আগমন হচ্ছে, বর্ণের আগমন হচ্ছে, স্বরের আগমন হচ্ছে। বোঝাতে পারছি? তাহলে এই স্বরাগম বা বর্ণাগম কি হচ্ছে, ধরো কথাটা হচ্ছে স্টেট, কথাটা হচ্ছে স্টেট, আমরা অনেকেই বলি এস্টেট, আমরা বলি না? একদম। আমরা এই এস্টেটে থাকি, অনেকে উচ্চারণ করতে পারি না, আমরা এস্টেট বলি। আবার ধরো আমি যেটা তোমাদের বলেছিলাম যে কথাটা হচ্ছে দুষ্ট, এই দোষে দুষ্ট, আমরা বলি দুষ্টু, আরেকটা রস্যকার যোগ করে দিচ্ছি, এই দোষে দুষ্ট, আমরা কি বলি দুষ্টু। বোঝাতে পারছি? এই যে স্বরের আগমন, এইটা আবার আমি তিন ভাগে ভেঙে ফেলছি। স্বরের আগমনটাকে আমি কি করছি, তিন ভাগে ভাঙছি। আমি বোঝাতে পারলাম? স্টেটকে এস্টেট, আমরা অনেকেই বলতে পারি না স্টেট, আমরা এস্টেট বলি। হ্যাঁ, খুব দুষ্ট, তুমি খুব দুষ্ট, 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 দোষে দুষ্ট, আমরা কি বলি দুষ্টু ছেলে, এক কথায় বলে দিই। সে এ দোষে দুষ্ট না বলে কি বলি দুষ্টু ছেলে, ওই রস্যটাকে আমরা নিয়ে আসলাম। বোঝাতে পারলাম? এইবার
এই যে স্বরাগম, এটাকে আমি স্বরাগমটাকে আমি কি করলাম, বা বর্ণাগমটাকে আবার আমি 3 ভাগে ভাগ করছি বোঝাতে সুবিধার জন্য। দেখো আমি কি বলছি, আদি স্বরাগম, আদি স্বরাগম। আদি মানে সামনে, আমরা আদি সভ্যতা বলি, হ্যাঁ, আদি, আদি মানে যেটা আমাদের আগে বসছে। তারপরে আমরা কি বলছি, মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। আর একটা কি বলছি, অন্ত স্বরাগম, অন্ত স্বরাগম। ঠিক আছে, আদি মানে কি, সামনে এসে বসবে। স্বর যেটা, যে স্বরটা বা যে ধ্বনিটা এসে বসছে, যে বর্ণ বা ধ্বনিটা এসে বসছে, সে কথাটার সামনে, শব্দটার সামনে এসে বসবে। কিরকম, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, আমরা অনেকেই স্কুল কথাটা বলতে পারি না, স্কুল বলি। কি বলি, স্কুল, স্কুল যাচ্ছি। অনেক আচ্ছা আচ্ছা লোকেরাও বলে, এটা লজ্জার কোনো কারণ নেই। এটা বলতে পারো বাংলা ভাষার একটা আনন্দময় দিক। এইটা ভালো বলেছেন। আনন্দময় দিক। আচ্ছা, অনেকে বলে তোমরা কেন আমরা গানে বলি না স্টেশনের রেলগাড়িটা, আমরা কি তখন বলি স্টেশনের রেলগাড়িটা? তাহলে গানটারই মাধুর্য হারিয়ে যাবে। তাই কথাটা হচ্ছে স্টেশন, কথাটা হচ্ছে স্টেশন। আমরা কি বলি, স্টেশন। আমরা কি বলি, স্টেশন। স্টেশন, আমরা স্টেশন বলি, স্টেশন কথাটা কি বললাম, সেটাকে আমরা স্টেশন বলি। এই দেখো ই, ই দুটো আসলো, তাহলে কোথায় আসলো, ওই স্কুলের আগে ই, স্কুলের আগে ই এলো, আর স্টেশনের আগে রস্যই এলো, তাহলে স্টেশনটা কি হলো, স্টেশন হয়ে গেল। বোঝা গেল, এটা হচ্ছে আদি স্বরাগম। এইবার আমি যাচ্ছি মধ্য স্বরাগমে। এবার আমি কোথায় যাব, মধ্য স্বরাগমে। আদি স্বরাগমটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। এবার আমি যাব কোথায়, মধ্য স্বরাগমে। মধ্য স্বরাগমে গিয়ে দেখো আমরা কি বলি, বয়ান দে, বয়ান দে, তোর কথার বয়ান দে। কথাটা বয়ন, কথাটা কি, বয়ন, আমরা বলি বয়ান, আকার একটা যোগ হয়। নয়ন, কথাটা আমরা কি দিই, নয়ান। এই যে আটা, এই যে আটা মাঝখানে আসছে, দেখেছো, বয়ন, নয়ন। এখানে কি আসছে, নয় আন, তাহলে নয়ান, বয়ান। বোঝাতে পারছি, মাঝখানে এসে পড়ছে। কোথায় এসে পড়ছে, শর্টটা ধ্বনি বা বর্ণটা মাঝখানে এসে পড়ছে, তাহলে সেটা হচ্ছে মধ্য স্বরাগম। এবার আমি চলে যাব অন্ত স্বরাগম। মানে অন্ত মানে শেষ, অন্ত মানে কি, শেষ। আদি মানে শুরু, আমরা কি বলি, আদি অন্ত তোমার দেখা যাচ্ছে না। আদি মানে শুরুটাও দেখা যাচ্ছে না, অন্ত মানে শেষটাও দেখা যাচ্ছে না। বোঝাতে পারছি। এবার আমি চলে যাব কোথায়, অন্ত স্বরাগমে। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো, মধ্য স্বরাগম, আদি স্বরাগম সবটা টুকু বলতে পেরেছো। এইবার যখন শব্দের শেষে স্বরধ্বনির আগমনটা ঘটছে, শব্দের শেষে ঘটছে, যেমন আমরা কি বলি, সত্য কথা, সত্য কথা। একসঙ্গে কি বলি, সত্যি বলছিস, সত্যি, ই, সত্যি। বা আমরা কি বলি, যে দশ দিশ, দশ দিশ, 10 দিশ, মানে 10টা দিক। আমরা কি বলি, দিশা পাচ্ছি না, দিশা আসছে। বোঝাতে পারছি, শেষে আসছে, শেষে স্বরধ্বনির আগমনটা ঘটছে। এটুকু বুঝেছো, এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর থেকে সহজ করে বোধহয় বই পড়লে একেবারে পারবে না। বই পড়া একরকম, কিন্তু সেই পড়াটাকে বোঝানোর জায়গায় নিয়ে আসাটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ম্যাডাম তোমাদেরকে বোঝাচ্ছেন। এতটা ভেঙে ভেঙে স্বরবিভক্তি কত সুন্দরভাবে তিনি 3টে ভাগ, আদি, স্বরবিভক্তি, মধ্য এবং অন্ততে গেলেন। এবং তোমরা নর্মালি, আমরা সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে এই ধরনের কথা বলে থাকি, এবং এবার তোমরা রিলেট করতে পারবে যে এই কথাগুলো কোন বিভক্তির মধ্যে পড়ছে। এবার এবার আমি বলবো তোমাদের ব্যঞ্জনাগম। কি বললাম বলো, ব্যঞ্জনাগম, ব্যঞ্জনাগম। এতক্ষণ আমি তো স্বরাগম সম্বন্ধে বললাম, এতক্ষণ আমি কি বললাম, স্বরের আগমন, মানে স্বরধ্বনি আসছে। এবার ব্যঞ্জন ধ্বনি আসছে, দেখো
ব্যঞ্জনাগম। তাহলে আমরা কি বলবো, শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জন বর্ণ যখন আসছে, ব্যঞ্জন বর্ণটা যখন আমি ব্যঞ্জন বলতে না করেছিলাম প্রথমে এসেই, কেন ব্যঞ্জন মানে হচ্ছে রান্না, আর ব্যঞ্জন ব্যঞ্জন এই কথাটা আমি বলেছিলাম। এটাও কিন্তু আমাদের একটা ওই স্বরাগমের মধ্যে পড়ছে, একদম, ব্যঞ্জন একদম, শব্দটা হ্যাঁ, চলে ব্যঞ্জন, আসছে, হ্যাঁ, আকার ঠিক। আকার। এই তো আমি বলছি দিদি ভালো সুন্দর করে বুঝছেন। মানে এই আমি তো বললাম যে ম্যাডাম যেভাবে বলছে আমি বুঝতে পারছি, তোমরা তো বুঝতে পারবে আরো। আচ্ছা, তাহলে যে ব্যঞ্জনাগম, তাহলে শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জন বর্ণটা যাবে। যেমন আমরা কি বলি বানর, আমরা কজনে বানর বলতে পারি? আমরা তো সবাই বানর বলতে পারি না, আমরা কি বলি বান্দর। এই বান্দর কোথাকার। একদম। আমরা ম্যাডাম আসবে, একটা ফোন নিয়ে জাস্ট আসছি, এই জায়গায় আসছি আমরা। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে আছে? হ্যাঁ ম্যাডামকে আমার অসংখ্য প্রণাম জানাই। ম্যাডাম আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে কে বলছে? হ্যাঁ ম্যাডাম, আমার নাম দেবাশিস সরকার। হ্যাঁ, কি প্রশ্ন হ্যাঁ আছে? ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এই আলোচনাটা শুনছি, কিন্তু ম্যাডাম ক্লাস 10-এর আয় আরো বেড়ে বেড়ে থাকছে কবিতাটি আর কি বিষয়বস্তু আমি ঠিক বুঝতে পারলাম না, যদি একটু সংক্ষেপে বিষয়বস্তুটা একটু আলোচনা করবেন। আজকে তো ক্লাস 8-এর ব্যাকরণ নিয়ে আলোচনা হচ্ছে, তো সম্ভবত ক্লাস 10 বললে, যাই হোক আমরা ক্লাস 8-এর আজকে বাংলা নিয়ে বা ব্যাকরণ নিয়ে আলোচনা করছি। তোমাদের 10-এর সবই তো ইনফ্যাক্ট আলোচনা হয়ে গিয়েছে, আর হাতে সময় তোমাদের খুব কম এখন, শুধু স্টাডি করার টাইম। এনিওয়ে, তুমি একটুখানি আমাদের প্রিভিয়াস সমস্ত অনুষ্ঠানগুলো দেখো, ম্যাডামের করা অনুষ্ঠানগুলো দেখো। ম্যাডাম কিংবা আমার ফোন নাম্বারটা রাখলেও রাখতে পারো, আমি পরে নয় আরো বেঁধে বেঁধে থাকি, এখন তো 8-এ রয়েছি, হ্যাঁ। এখন আমি এটা করাতে পারছি না। হ্যাঁ একদম, আমরা আমি পড়াতে পারলে খুশি হতাম, কিন্তু আজকে একটা জিনিস পড়াচ্ছি তো। ঠিক- একদম ঠিক আছে। ব্যঞ্জনাগমে আমরা হ্যাঁ, যাবো। ব্যঞ্জনাগম। বানর যেটা বলছি। বানর, বান্দর। বানর কি বললাম? বান্দর। আরেকটা আমি কি বলছি? নানা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমরা সব সময় বলি, কিন্তু অনেক সময় আমরা নানা বলতে পারি না। দোকানে গিয়ে আমরা কি বলি? নানান জিনিস সাজানো। এই যে নানান কথাটার সঙ্গে সঙ্গে আমরা কি হয়ে যাচ্ছি? নানান। এই যে বানর, বান্দর, এই যে কথাটা চলে এসেছে, নানান, নানা কথাটা নানা, কিন্তু আমরা নানান, আমরা দোকানে গিয়ে কি কি বলি? উফ, কত নানান জিনিস সাজানো, নানা জিনিস আমরা বলতে পারি না। কিন্তু আমরা যখন আবার কবিতা বলছি, তখন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই কথাটা কিন্তু আমাদের বলতে একটুও অসুবিধা হচ্ছে না। এরপরে আমি, সময় ভীষণ সংক্ষিপ্ত, তাই জন্য আমি দৌড়ে দৌড়ে শেষ করে দিচ্ছি তোমাদের। এরপরে আমি তোমাদের বলেছিলাম যে ধ্বনির আগমন, এবার ধ্বনির লোপটা দেখাচ্ছি। হ্যাঁ, ধ্বনির কি বললাম? ধ্বনির লোপ। ধ্বনির লোপটা আমি বোঝাচ্ছি। ধ্বনির লোপটা কি? যে যখন এই যে দ্রুত উচ্চারণের জন্য আমরা কখনো একটা দ্রুত উচ্চারণ করছি, বা আমাদের নিঃশ্বাসে ঝপঝপ ঝপঝপ করে একটা মানে নিঃশ্বাস নিয়ে, যেমন রেলগাড়ি ঝমঝম, কথাটা ঝমঝম, তখন কিন্তু নিঃশ্বাসে শ্বাসে আমাদের ঘাত পড়ছে। এর ফলে শব্দের আদিতে, মধ্যে বা অন্তে স্বরধ্বনিটা লুপ্ত হয়ে যাচ্ছে, তাকে কি বলা হয়? স্বরলোপ। আমি এখানে ধ্বনির লোপ, প্রথমে ধ্বনির লোপের মধ্যে একটা কি বললাম? স্বরলোপ। স্বরলোপ মানে আমাদের স্বরটা লুপ্ত হয়ে যাচ্ছে। যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, অলাবু, অলাবুকে আমরা কি বলি? লাউ। অলাবুকে আমরা কি বলি? লাউ। কথাটা অভ্যন্তর, অভ্যন্তর, আমরা অভ্যন্তরটাকে উড়িয়ে দিয়ে ভিতর, আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বোঝাতে পারছি? তাহলে এই উচ্চারণের দ্রুততার জন্য, শ্বাসের আঘাতের জন্য, যখনই আমরা দেখব শব্দের শুরুতে, মাঝখানে, শেষে স্বরধ্বনিটা লুপ্ত হয়ে চলে যাচ্ছে, মানে উঠে চলে যাচ্ছে, তাকে আমরা কি বলছি? স্বরলোপ। সেই সরল লোপ হচ্ছে। এই স্বরলোপের আবার 3টে ভাগ। এটা হচ্ছে আদি স্বরলোপ, তাহলে মধ্য স্বরলোপ, আর হচ্ছে অন্ত স্বরলোপ। অন্ত স্বরলোপ। আদি স্বরলোপ চলে গেল লাউ, অলাবু, অভ্যন্তর, ভিতর। মধ্য স্বরলোপ কি? যে আমরা সাধারণত যে দুর্বল শ্বাসাঘাত, আমাদের শ্বাসটা যেখানে দরকার হচ্ছে না, সেই সময় একটা মধ্যবর্তী ধ্বনি, স্বরধ্বনি লোপ পেয়ে যাবে। যেমন হচ্ছে গৃহিণী,
কি বললি? গৃহিণী। সেটাকে আমরা কি বলি? গিন্নি। গিন্নি আমরা কি বলি? গিন্নি বলি। গৃহিণী। কলিকাতা, কথাটা কি? কলিকাতা, আমরা কি বলি? কলকাতা। আমরা কেউ বলি কলিকাতা যাচ্ছি? সুকুমার রায় বলেছিলেন কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। হ্যাঁ, আমরা বলি না, আমরা কলকাতায় যাচ্ছি বলি। তাহলে ওই যে খুব তাড়াতাড়ি উচ্চারণের জন্য মাঝখানের একটা স্বর লুপ্ত হয়ে গেল, লি, কলি, কলিটা উড়ে গিয়ে কলকাতা হয়ে গেল। গৃহিণী, হিটাই উড়ে চলে গেল, গিন্নি হয়ে গেল। বোঝাতে পারছি? আচ্ছা, অন্তঃস্বর লোপ। অন্তঃস্বর লোপে আমরা কি বলবো? যে রাশি, শেষটা, শেষ ব্যঞ্জনটা আমরা কি দেখছি? কথাটা হচ্ছে রাশি, সেই রাশিটা কি হয়ে যায়? রাস। রাশিটা কি হয়ে যায়? রাস। রাতি, রাতি পোহাইল, আমরা কি বলি? রাতি পোহাইল, কিন্তু আমরা বলি রাত পোহালো, আমার রাত পোহালো শারদ প্রাতে। বোঝাতে পারছি? রাতি রাত হয়ে যাচ্ছে, রাশি রাস হয়ে যাচ্ছে, ওই শেষের রস্যইটা উঠে চলে যাচ্ছে আমাদের এটার জন্য। এরপরেই আমি কি বলবো? ব্যঞ্জন লোপ। এর মধ্যেও কিন্তু ব্যঞ্জন লোপটা রয়েছে। এর মধ্যেও আমরা কি বলছি? ব্যঞ্জন লোপ। ব্যঞ্জন লোপটায় আমরা কি দেখতে পাচ্ছি? যেমন আমরা বলছি ফলাহার, ফলাহার না বলে বলি ফলার। ফলার নিয়ে এসো, আজকে আমার ফলার, ফলার উপবাস, ফলের আহার, সেই ফলাহার। দ্রুত উচ্চারণের একটা সহজতর প্রবণতাকে আমরা যখন ধাক্কা দিয়ে নিয়ে আসতে পারি, তখন আদিতেও হতে পারে, মধ্যেও হতে পারে, শেষেও হতে পারে। ব্যঞ্জন বর্ণটা আমরা যখন লুপ্ত করে দিই, ফলাহার, ফলার বলছি। আমরা মহাশয়, আমরা চিঠিতে যখন লিখি হয়তো মহাশয় বলি, কিন্তু ঝগড়ার সময় এমনি সময় কি বলি? মশায়। ধুর মশাই, আপনার সঙ্গে আমি কথাই বলছি না, তাই না? এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি এইভাবে আমাদের ধীরে ধীরে ব্যঞ্জন লোপ হয়ে যাচ্ছে। আর একটা কথা আমি তোমাদের বলেছিলাম যে রূপান্তর, ধ্বনির রূপান্তর। কি বলেছিলাম? ধ্বনির রূপান্তর। সেই ধ্বনির রূপান্তরে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে অপিনিহিতি, একটা হচ্ছে অপিনিহিতি, আরেকটা পাই অভিশ্রুতি। কি পাই? অভিশ্রুতি। একটা হচ্ছে অপিনিহিতি পাচ্ছি, আরেকটা হচ্ছে অভিশ্রুতি। অপিনিহিতিটা কি? অপিনিহিতিটা হচ্ছে শব্দের মধ্যে রস্যইকার বা রস্যৌকার, হ্রস্ব ই বা হ্রস্ব উ, উচ্চারণটা ঠিক করো, হ্রস্ব উ আর হ্রস্ব ই, তার মানে এটার কম শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে। আবার দীর্ঘ ই, দীর্ঘ উ, তাহলে এই হ্রস্বইকার বা হ্রস্বৌকার যদি ঠিক আগের ব্যঞ্জন বর্ণটাকে আগে এসে আগের ব্যঞ্জনের আগে বসবে, দিয়ে যে উচ্চারণ রীতি, তাহলে আমরা কি বলবো? যে শব্দ মধ্যস্থিত হ্রস্ব ই বা হ্রস্ব উ কার তার অব্যবহিত পূর্ববর্তী ব্যঞ্জনের ঠিক আগে এসে উচ্চারিত হওয়ার যে রীতি বা প্রবণতা, সেটাকে আমরা বলছি কি? অপিনিহিতি। অপিনিহিতি যেমন কি হচ্ছে? আমি বলছি করিয়া, কথাটা কি বলছি? করিয়া, সেটা না বলে কি বলছি? কইরা। করিয়া, কইরা, এই যে রস্যইটা করিয়ার, করিয়া কথাটা আটার কে তুলে দিয়ে কইরা, রস্যইটা মাঝখানে আগে এসে বসছে, এটাকে বলা হচ্ছে। আবার কি বলছি? সত্য, কথাটা হচ্ছে সত্য, সৈত্য, হ্যাঁ, সাধু, শেষ। সাধু। ঠিক আছে, এইটুকু থাক আজকে। সাধু। যে জায়গাগুলো আজকে ম্যাডাম বললেন, তোমরা নিশ্চয়ই নজর করেছো। যদি মিস করে থাকো, তোমরা এই অনুষ্ঠানটা আবারও দেখে নেবে, আমাদের ইউটিউবে এটা আপলোড হবে, তোমরা দেখে নেবে, ফেসবুক আপলোড হবে। অবশ্যই ভালো করে কোয়ারি করবে। এইভাবেই পড়ার ধারাটা থাকলে কিন্তু এগোনো খুব সুবিধে, এবং এডুকেশন অনলাইন অনুষ্ঠান তোমাদের জন্য এই জন্য নিয়ে আসা। অনেক ধন্যবাদ জানাবো ম্যাডামকে, আবারও ধন্যবাদ তোমাদের জানাই। অবশ্যই ভালো থাকো, নমস্কার।